আজকে আমরা ফিনান্স প্রথম পত্রের অধ্যায় 5 স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের আলোচনা করব। গত ক্লাসে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের একটা টপিক পড়েছিলাম, ব্যবসা ঋণের ব্যয়। আজকে আমরা শুরু করব বাণিজ্যিক পত্রের ব্যয় নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব আজকে? বাণিজ্যিক পত্রের ব্যয়। বাণিজ্যিক পত্রের ব্যয় এটাকে আমরা ইংলিশে বলি কি? কস্ট অফ কমার্শিয়াল পেপার। আর এটাকে আমরা সংক্ষেপে বলি কেসি। আজকে আমাদের আলোচনা বিষয় কি? ব্যবসায় বাণিজ্যিক পত্রের ব্যয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসো বাণিজ্যিক পত্র কাকে বলে সেটা একটু বুঝি। তুমি কি শিখবো আর তারপরে শিখবো কি বাণিজ্যিক পত্রের ব্যয়। প্রথমে আসো বাণিজ্যিক পত্র কাকে বলে? সুপরিচিত বা সুপ্রতিষ্ঠিত বা বৃহৎ প্রতিষ্ঠান তাদের চলতি মূলধনের প্রয়োজন মেটাতে মুদ্রা বাজারে, আচ্ছা মুদ্রা বাজার আমাদের এটা ইংলিশ শব্দ বলছি মানি মার্কেট। মানি মার্কেট মানি মার্কেট মুদ্রা বাজারে যে জামানত যে অঙ্গীকারপত্র ইস্যু করে অথবা কি করি বিক্রয় করে বা বিক্রি করে তাকে কি বলে? বাণিজ্যিক পত্র। তো দেখো আমরা বাণিজ্যিক পত্রের সংজ্ঞাটা দেখলাম। এখানে কি কি টপিক আমরা পাইলাম? বাণিজ্যিক পত্র যদি ইস্যু করতে হয় সেই প্রতিষ্ঠানে কি হতে হবে? সুপ্রতিষ্ঠিত হতে হবে। মানে কি? যে প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ বেশি এবং কি যার অর্থ পরিমাণ বেশি। বৃহৎ প্রতিষ্ঠান বলতে হচ্ছে কোম্পানিকে, মানে সুপ্রতিষ্ঠিত বা বৃহৎ বেশি মূল কাজ করছে কোম্পানিকে। যে সকল কোম্পানি জেড ক্যাটাগরি, মানে যে সকল কোম্পানি বাজারে মানে শেয়ার বাজারে কি আছে এনলিস্টেড, সে সকল কোম্পানিগুলোকে আমরা বলি কি বৃহৎ প্রতিষ্ঠান। এখন বলতে এই প্রতিষ্ঠানে কোন ধরনের টাকা প্রয়োজন? চলতি মূলধন। চলতি মূলধন বলতে কি বুঝি? তারপর any idea? হ্যাঁ, এখানে কি লিখতে পারি? ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে মূলধনের প্রয়োজন হয় তাকে চলতি মূলধন বলে। তার মানে কি? যে এই যে বড় যে প্রতিষ্ঠান যে কোম্পানি আছে তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যদি কোনো সময় অর্থের ঘাটতি হয়, সেই ঘাটতি পূরণের জন্য আমরা কি করি? দেখো এই ঘাটতি পূরণের জন্য আমরা কি করি? শেয়ার মানে অঙ্গীকারপত্র, মানে কি যেটার উপরে কি বাণিজ্যিক পত্র ইস্যু করি। তার মানে এখানে আমরা কি বললাম? যে প্রতিষ্ঠান তাদের কি করে চলতি মূলধন প্রয়োজন মেটাতে। দেখো কি বলছে এখানে আমরা? মুদ্রা বাজার। মুদ্রা বাজার বলতে কি বুঝি? মুদ্রা বাজার কাকে বলে? হ্যাঁ, তাই না? তাহলে আসো মুদ্রা বাজার বুঝি। আচ্ছা প্রথমে এটা বুঝছি কি আমরা চলতি মূলধন কাকে বলে? তাহলে এবার আসো মুদ্রা বাজার। মুদ্রা বাজার বলতে কি বুঝি? যে বাজারে স্বল্প মেয়াদী অর্থ সংগ্রহের জন্য অঙ্গীকারপত্র
ক্রয় ক্রয় বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বলে। তাহলে মুদ্রা বাজার আমরা কি করি? স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহের জন্য কি করি? অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্র বলতে কি বলতে, যেটা মেয়াদ শেষে আমরা কি করব? অর্থ পরিশোধ করব। এটা হলো অঙ্গীকারপত্র। এটা কি করি আমরা? ক্রয় বিক্রয় করি। এটা আমরা কি বলবো? একটা কথা বুঝতে পারছেন? তাহলে এখানে দেখো আমরা কি করলাম? সত্যি মূল্যায়ন প্রয়োজন মেটাতে কি করছি? মুদ্রা বাজারে কি করছি আমরা? জামানত বিল বলতে কি বুঝি বলতো? জামানত বিল বিল। তার মানে কোনো কিছু জমা রাখা বন্ধক রাখা ব্যতীত, মানে কি বন্ধক রাখার প্রয়োজন নেই, বন্ধক রাখার প্রয়োজন নাই, বন্ধক রাখার প্রয়োজন মানে জামানত বিল মানে কি, যে কোনো কিছু বন্ধক রাখার প্রয়োজন নাই। এই বিনিময়ে কি হচ্ছে? একটা অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্র মানে কি, যে আমি আপনার নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময়ের পরে আপনার টাকাটা কি করবো? পরিশোধ করবো। এই পরিশোধ করার বিনিময়ে আমরা কি করি? তার কাছে টাকা সংগ্রহ করছি। বিক্রয়ের মাধ্যমে কি করছে? এই অঙ্গীকারপত্র বিক্রয় করে তার কাছে টাকা সংগ্রহ করছে এবং নির্দিষ্ট মেয়াদ পরে তার টাকাটা আমরা কি করে দেবো? পরিশোধ করে দেবো। এই যে বিষয়টা, এটা আমরা বলি কি? বাণিজ্যিক পত্র। এতটুকু কাজ করে বলি। সম্পূর্ণ আইডিয়া ক্লিয়ার? এবার আসো, এখানে কোনো কিছু ঝামেলা থেকে বলতে পারি আছে। এবার আসো, বাণিজ্যিক পত্রের ব্যয় বলতে কি বুঝো? কি বললাম? বাণিজ্যিক পত্রের এটা মানে কি? দেখো, এই যে বাণিজ্যিক পত্র আমরা যে ইস্যু করছি, ইস্যু করলে তো যে লোক কিনছে সে কিন্তু বেনিফিট যাবে নাকি বেনিফিট যাবে না? তার মানে এই যে অঙ্গীকারপত্রটা আমরা কি করছি? বিক্রয় করে টাকা সংগ্রহ করছি, অর্থ সংগ্রহ করছি না? অর্থ সংগ্রহ করছি না করি? অর্থ সংগ্রহ করছি। এই অর্থ সংগ্রহের বিপরীতে তাকে পুরো টাকা দিতে হবে, যে টাকা তার কাছে নেই সেটা দিতেই হবে, প্লাস তাকে কি করতে হবে? অতিরিক্ত অর্থ দিতে হবে না? অতিরিক্ত অর্থ। এই অতিরিক্ত অর্থ দেব, এই অতিরিক্ত অর্থটাকে আমরা বলি কি? বাণিজ্যিক পত্রের ব্যয়। তার মানে কি? বাণিজ্যিক পত্রের মাধ্যমে অর্থ সংগ্রহের বিপরীতে যে অতিরিক্ত অর্থ প্রদান করতে হয় সেটাকে আমরা বলি কি? বাণিজ্যিক পত্রের ব্যয়। আচ্ছা, এতটুকু দেখা হয়েছিল। আর এটা হচ্ছে একটু বাক্য রচনা লিখবে। এখন আসো, বাণিজ্যিক পত্র ব্যয় কাকে বলে সেটা একটু আলোচনা করি। কি বললাম? দেখো, বাণিজ্যিক পত্রের মাধ্যমে অর্থ সংগ্রহের বিপরীতে যে অতিরিক্ত অর্থ প্রদান বা পরিশোধ করতে হয় তাকে বাণিজ্যিক পত্রের ব্যয়। দেখেন তো একটু কথা বুঝতে পারছি কিনা? তার মানে আমরা কি বললাম, যে আমরা যে বাণিজ্যিক পত্র ইস্যু করছি এর জন্য যদি আমরা কোনো অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়, সেই অতিরিক্ত অর্থটা আমরা কি বলবো? বাণিজ্যিক পত্রের ব্যয়। এতটুকু কথা বুঝছি। এখন দেখো, পরীক্ষায় আমাদের এইখানে যা আলোচনা করলাম সেটা আমাদের ক ক্ষয় আসতে পারে, ক অথবা ক্ষয় আসতে পারে, তো এই সিকিউরিটি আসতে পারে। তো এখান থেকে আমাদের কি শিখতে হবে? এখন ম্যাথ শিখতে হবে, ঠিক না? তো এইটার ম্যাথের আলোচনাটা আমরা এখন সামনে আগাবো। তোমরা যদি একটু বুঝে বলে বলতে পারবে সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে। এই অর্থে দেখা যাচ্ছে। আচ্ছা, খেয়াল করো। এবার আমরা আলোচনা করব বাণিজ্যিক পত্র আসলে জিনিসটা কিভাবে কাজ করে সেটা আলোচনা করব। প্রথমে বুঝো, একটা বাণিজ্যিক পত্র এর ধরো প্রতিটার মূল্য, ধরো না, প্রতিটার গায়ের মূল্য লেখা আছে 1000 টাকা। কত টাকা? মানে বাণিজ্যিক পত্রের কাগজ, হ্যাঁ, এইভাবে একটা কাগজ তোমাকে কোম্পানি কি করবে? তোমাকে প্রদান করবে। এই যে কাগজটা, এই কাগজের ভিতরে দাম লেখা থাকবে, এটার মূল্য কত? 1000 টাকা। এই যে এই পত্রের ভিতরে যে লেখা আছে এটাকে বলি কি আমরা? লিখিত মূল্য। কি মূল্য?
লিখিত মূল্য। এখন দেখো এই বার্ষিক পত্রে লিখিত মূল্য আছে, এই মূল্য অপেক্ষায় কম মূল্যে, মানে ধরো এই 1000 টাকা জিনিসটাকে 900 টাকায় কি করা হয়, বিক্রয় করা হয়। বিক্রয় বা ইস্যু, ইস্যু করা, এটা বলা হয় বিক্রয় মূল্য। কি বলা হয়? এখন খেয়াল করো, যখন কোম্পানি তার অর্থ সংগ্রহ করবে তখন 1000 টাকা মূল্যের যে বাণিজ্যিক পত্র আছে এই পত্রটা কয় টাকা ইস্যু করবে, 900 টাকা। যখন পরিশোধ করবে, পরিশোধ করার সময় 1000 টাকায় পরিশোধ করবে, কত টাকা পরিশোধ করবে? তাহলে এই দেখো এখানে এই 900 টাকা আর এই 1000 টাকার ভিতরে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা কত টাকা? 100 টাকা। এই 100 যে টাকা আছে এই 100 টাকাটা হলো কি বাণিজ্যিক পত্রের ব্যয়, কিন্তু এটার ব্যয়টা কি আমরা কি করি পার্সেন্টেজে। তো এই 100 টাকা কত সময় দেওয়া লাগবে, কত কত সময় পরে পরিশোধ করতে হবে 100 টাকা অতিরিক্ত। এই মূল্যটা, এই যে টাকা এবং এই সময়, এই সংমিশ্রণে যে ব্যয়টা আমরা বের করি, এই ব্যয়টাকে আমরা বলি কি বাণিজ্যিক পত্রের ব্যয়। একটা কথা বুঝতে পারছি কি বলবো, আমাকে খেয়াল করো। একটা বাণিজ্যিক পত্রের যে লিখিত মূল্য থাকে সাধারণত তার থেকে কম মূল্যে কি করা হয়, বিক্রয় করা হয়। এই বিক্রয় যখন করা হয়েছে, বিক্রি করলাম, যে টাকা পাইলাম 900 টাকা আমরা পাইছি না, এই টাকাটা আমরা পরিশোধ করি না, করি কোন টাকা, 1000 টাকা। মানে একই টাকা। খেয়াল করো, তুমি যদি ইনভেস্ট করো, তুমি যদি 900 টাকা ইনভেস্ট করে 900 টাকা 5 বছর পর পাও, তুমি কি নিবা? নিবা। তো তোমার বেনিফিট লাগবে। তো বেনিফিটটা কি, যে আমি 900 টাকা এখন যদি আমি বিনিয়োগ করি তাহলে কত টাকা পাবো, 1000 টাকা পাবো, তার মানে 100 টাকা বেশি পাবো। তখন তুমি চিন্তা করবে আমি বিনিয়োগ করবো নাকি করবো না। কারণ তোমার এখানে বেনিফিটের কথা আছে, যে বেনিফিটটা যে সময় পরে তুমি ব্যাক পাবা, যে কত সময় পর ব্যাক পাবা, সেই ব্যাকটুকু আমরা চিন্তা করি কি সময় এবং অর্জিত টাকা, এই দুটো সংমিশ্রণ আমরা কি হই এটা ব্যয় বের করি। এই ব্যয়টা করি বাণিজ্যিক পত্রের। এখন কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবার সেটা আমরা সূত্র লিখে এর সূত্রে আলোচনা করব। এই পর্যন্ত তুমি বুঝতে সমস্যা না স্যার? হ্যাঁ, তো আমাদের সূত্র যদি দেখি, বাণিজ্যিক পত্রের আচ্ছা দেখো ফর্মুলা দেখো, তারপর বাকি আলোচনা করব। আচ্ছা আগে শেষ হোক। আচ্ছা খেয়াল করে দেখুন। আমরা এখানে কি লিখলাম যে বাণিজ্যিক পত্রের ব্যয়, এই ফর্মুলা এখানে লিখছি আমরা কি ফেস ভ্যালু মাইনাস এনএসপি ডিভাইড বাই এনপি = 100। এখন এটা তো খেয়াল করো, এটা এই ফর্মুলাটা কখন আমরা অ্যাপ্লাই করব, দেখো এখানে আমি লিখে দিয়েছি। কি লিখছি দেখো, যখন বাণিজ্যিক পত্রের মেয়াদ উল্লেখ করা থাকবে না, মানে বাণিজ্যিক পত্র কত সময়ের জন্য এটা বলা থাকবে না, তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন আসো এই ফর্মুলা মুখস্থ করব, এরকম হল এরকম কি হবে, সেটা পিছনে কি এমনি মুখস্থ বসাবো নাকি লজিক আছে? লজিক আছে। আমরা পূর্বে সবকটা ক্লাসে কি করছি, যে প্রত্যেকটা ফর্মুলা লজিক বুঝাইছি নাকি? তাহলে এবার আমরা লজিক একটু আলোচনা করব। দেখো এখানে এই ফর্মুলাটা কেন এরকম হলো সেটা পিছনে লজিকটা বুঝিয়ে খেয়াল করো। আমরা এখন আলোচনা করব এটা কনসেপ্ট অফ লজিক, ঠিক না? কনসেপ্ট এন্ড
তাহলে এই কনসেপ্টটা লজিক নিয়ে এখন আমরা কি করব আলোচনা করব প্রথমে দেখো এখানে ফেজ এপি মানে কি এপি মানে হলো ফেজ ভ্যালু এটা মানে হলো কি লিখিত মূল এনএসবি মানে কি নেট সেলস এটা মানে কি নেট বিক্রয় মূল্য আর 100 টাকার মতো পার্সেন্ট জানার জন্য আমরা ব্যবহার করছি এখন দেখো একটু খেয়াল করি তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো একটা বাণিজ্যিক পত্রের মূল্য কত টাকা 1000 টাকা আর এটাই তুমি কত টাকা পাইতেছো বিক্রি করতেছো 900 টাকা এবার তুমি চিন্তা করো তুমি প্রতিষ্ঠানে দেখো এটা এই টাকাটা সংগ্রহ করছে এটা তো ব্যয় করতে হবে না তাহলে তুমি কোম্পানি তুমি চিন্তা করো এই যে টাকাটা আমি সংগ্রহ করলাম এর জন্য কত পার্সেন্ট আমাকে সুদ দেওয়া লাগবে বা ব্যয় বহন করা লাগবে খেয়াল করো তুমি কত টাকা কালেক্ট করছো 900 টাকা 900 টাকা কালেক্ট করছো ভালো করে যে 900 টাকা তুমি কালেক্ট করলা এর জন্য তোমার কত টাকা বেশি দেওয়া লাগবে 1000 টাকা থেকে তুমি পাইছো কত টাকা 900 টাকা তুমি কত টাকা বেশি দিবে তাকে কত টাকা বিক্রি দিবা 900 টাকা কালেক্ট করছি এর জন্য তাকে 1100 টাকা দেওয়া লাগতেছে তার মানে আমি 900 টাকা কালেক্ট করছি এর জন্য তাকে কত লাগবে 100 টাকা বেশি দেওয়া লাগবে তাহলে এই 900 টাকার ব্যয় কত টাকা 100 টাকা 900 টাকা যদি তুমি 100 কে 100 টাকা কি 900 টাকা ভাগ করি তাহলে কি হবে এটা ব্যয় পাবো না তাহলে যদি ব্যয় পাই এটা আমাদের কিসের রেজাল্ট থাকে তুমি কত আসে ক্যালকুলেট করো 100 ভাগ 900 কত আসে 0.09 রাখো সেটা কত 100 ভাগ 900 কত আসে 0.09 না আচ্ছা এখন দেখো এটা তো আমাদের পয়েন্টে আছে না আমাদের এই প্যাডটা এই যে প্যাড এটা কিসের বের হবে পার্সেন্টেজ বের হবে এর জন্য আমরা কি করব এখানে 100 কে গুণ করছি এর 100 কে গুণ করলে কত আসে 11.11 দেখো বুঝতে পারছো কিনা এখন এখানে আমরা ধরে নিচ্ছি যে এটা 1 বছর সময় চলে এজন্য সময়টা উল্লেখ নাই যদি সময় উল্লেখ থাকতো সেক্ষেত্রে এই ব্যয়ের পরিমাণটা চেঞ্জ হতো সেটা আমরা শিখবো সামনে একটা ফর্মুলাতে এখন আসো যে এই ফর্মুলা যে ফেজ ভ্যালু মাইনাস এনএসবি কেন বুঝতে পারছি কারণ এখানে এটা মাইনাস করলে আমি পাবো কি যে আমি কত টাকা অতিরিক্ত দেব আর এটা যদি ভাগ করছি কারণ এটা আমি কালেক্ট করছি এই কালেক্টেড টাকা ভাগ করছি আমরা তাহলে এটা যদি আমি ভাগ করব তখন আমরা বলবো কি যে আমাদের কত টাকা ব্যয় বহন করতে হবে এখন ক্লিয়ার এখন বুঝছো আচ্ছা ঠিক আছে এবার আসো যদি আমাদের ম্যাথ লিখতে কি থাকে সাধারণত এরকম কনসেপ্টগুলো কম আসে এখন আমরা কি যে প্রশ্নটা আমাদের কি দেওয়া থাকে যদি ম্যাথ দেওয়া থাকে দেওয়া থাকে সেটা আমরা এখানে করে দিতে পারি কিন্তু 360 দিন তুমি যদি চাও এখানে 365 দিন লিখতে পারো সমস্যা নাই ম্যাথমেটিক্সে এক বছর আমরা 360 দিন সাধারণত কাজ করি 365 দিন লিখলে কোনো ভুল হবে না সমস্যা নাই আর এখানে লিখবো ডিএম ডিএম এর মানটা লিখতেছি আমরা এখন দেখো এখানে আমাদের এক্সট্রা কি আসলো একটা ম্যাথ আসছে এই ডিএম এর মানে হলো ডেজ টু ম্যাচুরিটি ডিএম মানে কি তো খেয়াল করো ডিএম এই ডিএম এর মানে কি ডেজ টু ম্যাচুরিটি মানে এটা মানে হলো কি ম্যাথ পূর্তির সময় ম্যাথ পূর্তির সময় এটাকে আমরা বলি কি ডেজ টু ম্যাচুরিটি এখন তোমাকে যদি প্রশ্নে বলে দেয় যে এই যে বার্ষিক পত্রটা এটা হলো 3 মাসের জন্য 4 মাসের জন্য অথবা 160 দিনের জন্য 180 দিনের জন্য এরকম সময় তোমাকে বলে দিতে পারে কি করতে পারে সময় বলে দিলে এখন ধরো এখানে বলে দিল যে এই বার্ষিক পত্রটা আমরা কালেক্ট করব 180 দিনের জন্য কত দিনের জন্য ভালো কথা তাহলে এবার চিন্তা করো আমাদের এই যে ফর্মুলা এরকম হলো এটা লজিকটা বুঝবে এখানটা খেয়াল করো আমরা পূর্বেতে এতগুলো লজিক বুঝি ঠিক না হ্যাঁ তার মানে আমরা কি করছি যে আমরা 1000 টাকা পরিশোধ করব কিন্তু এখন কত টাকা নিছে 900 টাকা মানে অতিরিক্ত পে করতে হবে কত টাকা 100 টাকা আর কত টাকার বিনিময়ে 100 টাকা অতিরিক্ত পে করতে হবে 900 টাকার বিনিময়ে এত তো বুঝতে পারছি এখন দেখো এই 100 টাকা আমি কত সময়ে দিব এটা বের করতে হবে এখন এই 100 টাকা আমি দিব 180 দিন পরে পরিশোধ করব কতদিন পর
তার মানে এইটা আমার 1 বছরের ভিতরে নির্ণয় করি, এতটুকু করলে বার্ষিক আসে। এখন এটা বার্ষিক না, কতদিনের জন্য? 180 দিন। তাহলে 180 দিনের জন্য একটা মান ছেড়ে আসবে না, আসবে না? আসবে। তাহলে এখানে আমাদের আসলে কত? পয়েন্ট কি হবে? এখন দেখো এখানে কত আসে? 2 আসে না? খেয়াল করছিস? এখানে 2 আসে। 160 কে যদি আমরা 260 কে যদি 180 তে ভাগ করি কত আসে? 2 আসে। তাহলে এখানে দেখো আমাদের ব্যয়টা কি হয়ে যাবে? 22.22%। না বুঝতে পারি? এতটুকু বোঝা গেল যে ফর্মুলায় কেন এই অংশটুকু আসলো, কারণ এটা ছিল কি আমাদের এতটুকু করলে আমাদের একটা আসলো বার্ষিক আসলো। এখন এখানে ম্যাথ থাকে কারণ আমাদের 1 বছরে এটা কয়বার দেওয়া লাগে? পরিশোধ করা হবে কয়বার? 2 বার। 2 বার পরিশোধ করলে আমাদের কত পার্সেন্ট সুদ আসবে? 22.22%। তাহলে বার্ষিক পদ্ধতিতে ম্যাথ থাকে, তাহলে এই ফর্মুলা হবে এবং এই ফর্মুলা লজিকটা কেন লিখব বুঝতে পারছেন? না বুঝতে বলি? আচ্ছা, এত যদি বুঝি, এখন আমরা সামনে কি করব? এই রিলেটেড ম্যাথগুলো করব। এতটুকু বুঝা যেতে পারে? হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, এটা আসো আমরা সেটা আসলে আচ্ছা দেখো আমরা পড়ি কি বলছে 6 নম্বর ম্যাথটা, মেঘনা লিমিটেড 150 দিন মেয়াদে 4,50,000 টাকা লিখিত মূল্যে বাণিজ্যিক পত্র 4,20,000 টাকা বিক্রি করেছে। 5-8 নম্বর পৃষ্ঠা, 5-8 এই যে দেখো, তাহলে 4,20,000 টাকা বিক্রি করেছে, বাণিজ্যিক পত্রের ব্যয় নির্ণয় করো। তাহলে এখানে একটু খেয়াল করো, আমরা কিভাবে লিখবো? এটা আমাদের শীটের 6 নম্বর। প্রথমে দেখো এখানে এখানে আমাদের লিখিত মূল্য কত দেওয়া আছে? বাণিজ্যিক পত্রের লিখিত মূল্য কত দেওয়া আছে? 4,50,000 টাকা। এবার দেখো বিক্রয় মূল্য কত আছে না? বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য কি বলতে আমরা কি সেলস ভ্যালু, এসভি 4 লক্ষ। দেখো এখানে কি আমাদের কোন মূল্য কি করছি না আমরা? তাহলে আমাদের ব্যয় কত টাকা? 30,000 টাকা। এখন এই 30,000 টাকা আমরা কত দিনের জন্য নিয়েছি টাকাটা আমরা? এটা প্রতি সময় এটাকে আমরা কি বলি? টি এম। এর কত আছে আমাদের? 150 দিন। আচ্ছা, বুঝতে পারছেন? এখন আমরা কি লিখবো? বাণিজ্যিক পত্রের ব্যয় KCP। এখন এই কথা আলোচনা, তাহলে এখানে আমাদের কি ম্যাথ আছে? তাহলে ম্যাথের যে কনসেপ্টটা শিখছি সেটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে লিখব কি? আমরা জানি বাণিজ্যিক পত্রের ব্যয় KCP ফেস ভ্যালু মাইনাস NSB ডিভাইড বাই NSB ইনটু 360 দিয়ে ডিভাইডেড বাই DM। এখন DM এর মান কত ছিল আমাদের? 150। তাহলে এখন ফেস ভ্যালু কত আছে আমাদের? 4,50,000 টাকা। আর এখানে NSB কত? 4,20,000 টাকা। তাহলে আমাকে কত টাকা পরিশোধ করতে হবে? বেশি 30,000 টাকা। কত টাকার বিনিময়ে? 4,20,000 টাকার বিনিময়ে। আমরা অলরেডি কনসেপ্ট বুঝেছি, ক্যালকুলেট করেছি। এবার দেখো এখানে 360 দিয়ে এটা ম্যাথ করতে সময় কত আছে? এখানে 150 দিন। 150 দিন দেখি হলো ভাগ করব। তাহলে এখানে দেখো 30,000 টাকা আমাদের এক্সট্রা পে করতে হবে 4,20,000 টাকার বিনিময়ে। কত দিনে কত সময়ের জন্য? দেখো এটা ভাগ করব, কত আসে? 2.4 আসে। 2.4 ইনটু 100। এখন দেখো এখানে কত আসে? 0.07 1 428 ইনটু 2.4 ইনটু 100। তাহলে কত আসে? 17.14%। এই হলো আমাদের বাণিজ্যিক পত্রের ব্যয়। দেখো তো কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা? এই কাজগুলো করতে পারি। আচ্ছা, এরপরে আসো, এরপরে আমরা 7 নম্বর ম্যাথটা করব। কত করব? আচ্ছা, একটু বুঝাই সবার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিলাম। আচ্ছা, এবার আসো আমাদের 7 নম্বর ম্যাথে আসো।
7 নম্বর মেয়াদ মানে কি বলছে? বলছে বসুন্ধরা কোম্পানি 2 মাস মেয়াদী। এখানে মাস বলতে কি মাস দিয়ে বলছে, ঠিক না? তাহলে এখন এখানে যদি মাস থাকে তাহলে উপরে চাইলে আমরা কি করতে পারি? মাস ব্যবহার করতে 360 এর জায়গায় আমরা মাস লিখব। আচ্ছা দেখো বুঝা গেছে। তো মেয়াদী বাণিজ্যিক পত্র ইস্যু করে চলতি মূলধন সংগ্রহ করে। পত্রটির লিখিত মূল্য 120 টাকা এবং বিক্রয় মূল্য 110 টাকা। যদি উত্তোলন ব্যয় 3% হয় তাহলে বাণিজ্যিক পত্রের ব্যয় কত হবে? যদি উত্তোলন ব্যয় 3% হয় তাহলে বাণিজ্যিক পত্রের ব্যয় কত হবে? তো উত্তোলন ব্যয়কে আমরা বলি কি প্রোডাকশন কস্ট। প্রোডাকশন। আচ্ছা তাহলে আমরা আসো আলোচনা করি তাহলে বুঝতে পারবো। এখানে বাণিজ্যিক পত্রের লিখিত মূল্য কত আছে আমাদের? 120 ফেস ভ্যালু 120 টাকা। এবার আসো বিক্রয় মূল্য কত বলছে? বিক্রয় মূল্য 110। এবার একটু খেয়াল করো বিক্রয় মূল্য পরিমাণটা এখন চেঞ্জ হবে কেন? কারণ বিক্রয় মূল্য যা কিছু এখান থেকে আমরা কিছু ব্যয় করতেছি। উত্তোলন ব্যয়কে আমরা কি বলি? ব্যয় হিসেবে কাউন্ট করি। এখন দেখো উত্তোলন ব্যয়টা বের করতে উত্তোলন ব্যয়। এই উত্তোলন ব্যয়টা আমাদের বিক্রয় করার সময় কিছু টাকা ব্যয় হয়, সেটা বলি আমরা উত্তোলন ব্যয়টাকে আমরা সংক্ষেপে কি বলি? এফ। এর দ্বারা প্রোডাকশন কস্ট বোঝায়, ঠিক আছে? এখানে এফ এর মান হলো প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট। এই প্রোডাকশন কস্টের বাংলা হলো কি? উত্তোলন ব্যয় অথবা এটাকে আমরা বলি কি? ভাসমান ব্যয়। ভাসমান। আচ্ছা এখন এটা অলওয়েজ খেয়াল করো উত্তোলন ব্যয়টা অলওয়েজ আমরা কার উপর করি? ফেস ভ্যালু করে। তো এখানে ফেস ভ্যালু ইনটু ছোট হাতের এফ লিখি। পার্সেন্টেজে রূপান্তর করার জন্য আমরা কি লিখি? ছোট হাতের ব্যবহার করি। মানে এখানে এফ আছে তাহলে ছোট হাতের এফ লিখব। তাহলে কত টাকা? 120 টাকা ইনটু 3% না? 3% লিখলাম। কত আসবে? কত আসবে বলো? 106.4 না না এখানে 3.6। তাহলে এখন দেখো নেট বিক্রয় মূল্য যখন লিখবো নেট বিক্রয় মূল্য, দেখো আগের অঙ্কে আমাদের প্রোডাকশন কস্ট মাথায় কারণে কি হয়েছে? বিক্রয় মূল্য এনএসবি হয়েছে। এখন এই অঙ্কে বিক্রয় মূল্য এনএসবি পার্থক্য আসবে কারণ কি আমাদের উত্তোলন ব্যয় আছে। তাহলে কি লিখবো এখানে? সেলস ভ্যালু মাইনাস এফ। সেলস ভ্যালু কত ছিল আমাদের? 110 টাকা মাইনাস এফ কত? 3.6। তাহলে এটা বাদ দিলে কত থাকে? 106.4 টাকা। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? এবার দেখো আমাদের মেয়াদ পূর্তির সময় দরকার না? মেয়াদ পূর্তির সময়। তো মেয়াদ পূর্তির সময় আমাদের কত দেওয়া আছে? 2 মাস। আচ্ছা দেখো তুমি যদি চাও এখানে 2 মাস তো 2 মাস রাখবা, তাহলে ফর্মুলা ডিএন এর জায়গায় দিনের জায়গায় লিখতে হবে কি? মাস। 12 মাস লিখতে হবে, ঠিক আছে? আর যদি এখানে তুমি 2 মাসকে ভাঙায় যদি 60 দিন রাখো তাহলে এখানে 360 দিন ভাঙার দরকার নাই। তুমি যেটা মন চাই করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা 2 মাস লেগেই করি। তারপর দেখো বাণিজ্যিক পত্রের ব্যয়, এটাকে আমরা কি বলি? কে সি পি ইকুয়ালস টু হোয়াট। তাহলে এখন দেখো আমরা জানি বাণিজ্যিক পত্রের ব্যয় কে সি পি ইকুয়ালস টু ফেস ভ্যালু মাইনাস এনএসবি ডিভাইড বাই এনএসবি ইনটু, এখানে দেখো কি আছে? মাস লিখছি না আমরা? মাস। তাহলে আমাদের এক বছরে কত মাস হয়? 12 মাসের। তাহলে এখানে আমরা কি লিখবো? 12 মাস। আর নিচে লিখবো বি এম। এখন দেখো ফেস ভ্যালু কত আছে আমাদের? 120 টাকা। আর এনএসবি কত? দেখো 106.4। 106.4 ডিভাইড বাই 106.4 এখানে 12 মাস আর নিচে 2 মাস। এখানে কত আছে বলো তো একটু আমাকে? এই এতটুকু পুরো ক্যালকুলেশন কত আছে? 2.4 উপরে কত আসে? কত আসে? 3% কত আসে? 6। 13.6। আচ্ছা এটা ভাগ করলে কত হয় দেখো তো? 0.12 7 0.12 7 8। এখন
তিনটা গুণ করে দেখো 76.6 তার মানে এই যে বাণিজ্যিক পত্রটা গ্রহণ করছে সেটা ব্যয় কত 76 বুঝতে পারছেন দেখো না বলতে বলি সবাই ক্লিয়ার 9 নম্বরে দেখো দেখো 9 নম্বরটার মধ্যে কি বলছে বলছে এবি কোম্পানি লিমিটেড 90 দিনের জন্য বাণিজ্যিক পত্র বিক্রয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা সংগ্রহ করার চিন্তা করছে তারপরে কি বলা আছে যে বাণিজ্যিক পত্র বিক্রি 5% স্ট্যাম্প ব্যয় মানে বাণিজ্যিক পত্র যে বিক্রি করছে সেটা ব্যয় হবে কত পার্সেন্ট 5% হবে স্ট্যাম্পের ব্যয় আচ্ছা বিক্রয় হবে 5% বাড়বে বিক্রয় বাড়বে কত 5% স্ট্যাম্পের ব্যয় হবে কত পার্সেন্ট 1% ইস্যু খরচ কত হবে এবং ক্রেডিট রেটিং চার্জ হবে কত টাকা 0.5 টাকা তো বাণিজ্যিক পত্রের ব্যয় কত হবে সেটা বের করতে বলছে তো দেখো এই অঙ্কে আমাদের অনেকগুলো এক্সট্রা ব্যয় আছে বিক্রয় করার বাবদ অনেকগুলো কি আছে এক্সট্রা ব্যয় আছে না যেটা এখানে লিখিত মূল্য কত ছিল আমাদের 10 লক্ষ টাকা সে কালেক্ট করে কি বাণিজ্যিক পত্রের মাধ্যমে ঠিক না এবার আসো এটা বিক্রয় করাতে কত পার্সেন্ট বাড়বে 5% দেখো বিক্রয় মূল্য এসবি ফেস ভ্যালু থেকে বারটাকে ডিসকাউন্ট দিয়ে সি দ্বারা প্রকাশ করি সেটা মানে কি বারটা ঠিক আছে ডি মানে কি ডিসকাউন্ট বারটা তাহলে ফেস ভ্যালু আমাদের কত ছিল 1 লাখ টাকা এখন এখান থেকে বারটা তো পার্সেন্টেজ দেওয়া ঠিক না তাহলে পার্সেন্টেজ দেওয়া হলে আমরা 1 লাখ 10 টাকার উপরে পার্সেন্টেজ কত পার্সেন্ট তাহলে 5% এখন 10 লাখ টাকা 10 লাখ টাকা মাইনাস এই 10 লাখ টাকার 5% কত আসে 15,000 টাকা ঠিক না তাহলে এখানে কত থাকে 9 লাখ 50,000 টাকা এটা কি আমাদের বিক্রয় মূল্য এসব কথা বুঝতে পারছি এবার আসো আদার্স কস্ট অন্যান্য কস্ট মানে এই যে বিক্রি করতে যে আমাদের কিছু ব্যয় হয়েছে এটার উপরে কি আমরা অনেকগুলো থাকলে অন্যান্য ব্যয় আমি লিখে দিব অন্যান্য ব্যয় এই অন্যান্য ব্যয়কে আমরা ইংরেজিতে বলি আদার্স কস্ট ও সি আদার্স কস্ট এখন এই আদার্স কস্ট কি কি আছে দেখুন তো একটু আমাদের স্ট্যাম্পের ব্যয় আছে স্ট্যাম্প ব্যয় প্লাস ইস্যু খরচ প্লাস ক্রেডিট রেটিং আছে ক্রেডিট রেটিং তাহলে এই তিনটা খরচ আমাদের কি হবে বাদ দিতে হবে তাহলে এখানে কত পার্সেন্ট বলছেন 1% তাহলে এই 1% হবে কার উপরে ফেস ভ্যালুর উপরে তাহলে ফেস ভ্যালু কত আছে আমাদের 10 লাখ টাকা 10 লাখ টাকার 1% প্লাস ইস্যু খরচ বলতে কত আচ্ছা ইস্যু খরচ টাকায় দেওয়া আছে অলরেডি 10,000 টাকা দেওয়া আছে প্লাস ক্রেডিট রেটিং বলতে কি 0.5 তার মানে 10 লাখ টাকার 0.5 0.5% এখন এখানে যদি 1% কত আসে আমাদের এখানে 10,000 টাকা এখানে 10,000 প্লাস 10,000 আর এখানে 5,000 তাহলে 25,000 টাকা দেখো তো এই পর্যন্ত বুঝতে পারছি কিনা কোনো ঝামেলা আছে বুঝতে এখন এই যে 25,000 টাকা আমাদের আদার্স কস্ট এটা কি হবে সের মধ্যে বাদ দিতে হবে কারণ আমি তো এই টাকাটা বিক্রি করে পাইছি ঠিকই কিন্তু এটা বিক্রি করার পর বলো এই 25,000 টাকা খরচা হয়েছে তাহলে অ্যাকচুয়ালি কত টাকা পাইছি 9 লক্ষ তাহলে নেট বিক্রয় মূল্য এলএস সেল ভ্যালু সেলফিশ থেকে আমরা কি করব প্রতিটা বাদ দেব এটা এখানে দেখো সেলফিশ কত ছিল আমাদের 9 লক্ষ 50,000 টাকা মাইনাস প্রতি কত আছে 25,000 টাকা তো বাদ দেওয়া হবে 9 লক্ষ 25,000 টাকা তার মানে আমাকে এই 9 লক্ষ 25,000 টাকা কালেক্ট করছি এর জন্য আমাকে কত টাকা পে করতে হবে 10 লাখ টাকা ঠিক না আর 10 লাখ টাকা কত সময় পে করতে হবে 90 দিনের মধ্যে পে করতে হবে ঠিক না তাহলে ম্যাথ করতে সময় কত ম্যাথ করতে সময় দিয়ে
90, ঠিক না? তো এখানে কি লিখবো? বাণিজ্যিক পত্রের ব্যয় KCP equals to এই বিষয় বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা এইবার দেখো সব লেখা হয়েছে। আচ্ছা এগুলো তোমাকে কল হয়েছে আগে একটু ওয়েট করো। এত লেখা হয়েছে। আচ্ছা এইবার খেয়াল করো জায়গা অনুযায়ী সবগুলো চলে আসবে। আচ্ছা দেখো তো এখানে কি লিখবো? আমরা জানি তাহলে আমরা সংক্ষেপে জায়গা যত কম আছে আমাদের এই পাশে KCP কি হবে? ফেস ভ্যালু মাইনাস কি NSB ডিভাইড বাই NSB ইনটু এখানে ম্যাথ কত সবগুলো দিনে আছে না? এটা আমরা এখানে কি লিখবো? দিনে লিখবো 360 দিন ডিভাইড বাই কি DM ইনটু 100। এটা এখন দেখো ফেস ভ্যালু কত আছে আমাদের দেওয়া 10 লাখ টাকা। তাহলে 10 লাখ এখন এই 10 লাখ টাকার বিনিময়ে মানে 10 লাখ টাকা পরিশোধ করবো এর বিনিময়ে কত টাকা আমি কাজ করতে হচ্ছে অ্যাকচুয়ালি 9,25,000 টাকা। তাহলে এই 9,25,000 টাকার উপরে আমার কি করতে হবে? ব্যয় বহন করতে হবে, ঠিক না? কত সময়ের জন্য ব্যয় বহন করবো? দেখো 360 দিন ডিভাইড বাই 90 ইনটু 100। এখন এখানে কত আসে বলো তো একটু আমাকে? এখানে 75 হবে না? আর এখানে কত দিন আসে? কত আসে? 4 আর ইনটু 100 ভাগ করলে কত আসে বললাম? 081 আচ্ছা আলাদা না 4 দিয়ে গুণ করবো ইনটু 100 তাহলে কত আসে? তার মানে আমাদের এই যে 9,25,000 টাকা যে কালেক্ট করলাম এর জন্য আমি কত পার্সেন্ট ব্যয় বহন করবো? 32.43। তার মানে আমি প্রতি 100 টাকা 32 টাকা 43 পয়সা করে ব্যয় বহন করতে হবে। কথা কি বুঝতে পারছি? দেখো আমাদের বার্ষিক পত্রের ব্যয় নিয়ে এই যে অঙ্কগুলো করলাম এই রিলেটেড ম্যাথগুলো ঘুরে ফিরে আসবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা এতটুকু যদি বলছি তাহলে আমরা সামনে নেক্সট ক্লাস আলোচনা করব কি ব্যাক ঋণের ব্যয়।